কেন কাঁদছিস? আমি আছি তো। পিছন ফিরে তাকায় বাড়ির দিকে, নিজের রুমটার দিকে, নিজের চিরচেনা মানুষগুলোর দিকে, বারান্দার খাম ধরে কান্না করা তার বোন ও মায়ের দিকে। আজ তানহাও কাছে। অতঃপর গেট পেরিয়ে পা বাড়ায় নতুন গন্তব্যের উদ্দেশ্যে, তার আপন ঠিকানায়। এটাই তো শুনে এসেছে, স্বামীর বাড়ি নাকি আপন বাড়ি। আজ সে তার আপন বাড়ি পেয়েছে, যেখানে আছে তার নতুন পরিবার, তার জন্মান্তরের সঙ্গী, তার স্বামী, তার ভরসার শেষ আশ্রয়, তার মাথা রাখার খাম। মনে মনে আওড়ালো, সব কিছুর জন্য আল্লাহ আপনার নিকট কৃতজ্ঞ আমি। ধন্যবাদ। ঠিক একই সময় তেহরাবও মনে মনে আওড়ালো, আমার শখের নারী, আমার এলোকেশন, আপনাকে আমার জীবন আসার জন্য ধন্যবাদ, আর আপনাকে আমার করার জন্য আল্লাহকে ধন্যবাদ। অতঃপর দুজনের নতুন জীবনের সূচনা হলো। বাধা পড়ল দুজনে এক সুতোয়। তেহরাব তনয়ের দিকে তাকিয়ে মুচকি হাসলো, বিড়বিড়ালো, এবার যে আর পালানোর পথ নেই আপনার। আপনি শুধু আমার, শুধু আমার। সরকার বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে তনয়া, তার পাশে তেহরাব। তাসলিমা তনয়া ও তেহরাবকে মিষ্টিমুখ করিয়ে বাড়ির ভেতর আনলেন, বসালেন সোফায়। সবাই বউ দেখতে তাড়া লাগালো। কেউ প্রশংসা করছে তো কেউ খুব ধরতে ব্যস্ত। অবশ্য তেহরাব থাকলে এরা তনয়াকে নিয়ে কিছু বলতে পারত কিনা সন্দেহ। তেহরাব লেগে পড়েছে ইরার বিয়ের কাজে। বড় ভাই হিসেবে এখন সে তার দায়িত্ব পালন করছে। এমন সময় ইরার শ্বশুর আসলেন তনয়াকে দেখতে। তনয়কে দেখা মাত্র তার চক্ষু চড়ক গাছ। এই মেয়েকে তোর সে দেখতে গিয়েছিল সাহিলের জন্য, আর এ কিনা এখন এবাড়ির বউ। রিমু, তনায়াকে ওপরে গেস্ট রুমে নিয়ে যা, বেচারা ক্লান্ত, হাতে মুখে পানি দিয়ে একটু বিশ্রাম নিক। এখন তো আবার ইরাকে নিচে আনা হবে। তাসলিমার কথা শুনে দিবা তেহরাবের মামাতো বোন রাত্রি তনয়াকে নিয়ে উপরে চলে যায়। এর মাঝে ইরা একবার তনয়ের সাথে দেখা করে নিচে আসে। সাহিল আর ইরাকে বসানো হয় পাশাপাশি, ধর্মীয় মতে বিয়ে পড়ানো হয়। তেহরাব আগেই কাজীকে সব বলে রেখেছিল বিধায় রেজিস্ট্রির কথা তিনি তুলেননি। সেটা তো আগেই হয়ে গিয়েছে। সব কিছু হতে হতে সন্ধে পেরিয়ে রাত। এবার পালা ইরার বিদায়ের। তবে তনয়ার মতো ইরা কান্নাকাটি করলো না, তার তেমন অনুভূতিই হলো না। মেয়েকে এত হাসি খুশি দেখে ইউসুফ নিজেও হাসলেন। যাক, ভালো থাকলেই ভালো। ইরাকে বিদায় দেওয়া হলো। বিদায়কালে অবশ্য তাসলিমা একটু আবেগী হয়ে পড়েছিলেন, কিন্তু ইরাকে খুশি দেখে তিনিও নিজেকে নিয়ন্ত্রণ করলেন। ধীরে ধীরে বিদায় নিলেন আত্মীয় স্বজন। শুধু থেকে গেল তেহরাবের ফুফাতো বোন মারিয়া ও মামাতো বোন রাত্রি। মারিয়া আর রিমু সমবয়সী, আর রাত্রি তনয়ার সমবয়সী। সবাই গেস্ট রুমে বসে আছে তনয়ার সাথে, এটা সেটা নিয়ে মজা করছে। তনয়া শুধু শুনছে। তনয়া লক্ষ্য করলো রাত্রি নামক মেয়েটা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, বিস্ময়কর, অস্বস্তিকর। হঠাৎ রাত্রি এগিয়ে আসলো তনয়ের কাছে, অধর বাঁকিয়ে হাসলো। শুনলাম ভালোবেসে বিয়ে করেছ, তোমরা পারো বটে। বড়লোক সুদর্শন ছেলে দেখেছ কি ঝুলে পড়লে? ওপস, সরি, ঝুলে না, ঢলে পড়েছ, তাই না ভাবি? তনয়া তাকায় রাত্রির দিকে। সে তো আগে থেকেই জানতো এমন কথা তার কারো না কারো কাছে শুনতেই হবে। তবুও কষ্ট লাগছে তার। মেয়েটা মুখ বাঁকিয়ে আবার বলল, সত্যি করে বলো তো, কালো জাদু টাদু করেছ নাকি? বেচারা তেহরাব ভাই, তার কিনা শেষমেশ তোমার উপর মন আটকালো। এনিওয়ে, বেস্ট অফ লাক। বলেই বেরিয়ে গেল রাত্রি। তনয়ার চোখ টলমল করছে। রিমু আর মারিয়া শুনেছিল সবটা। রিমু দ্রুত তনয়ের কাছে আসে। ভাবি আপু, তুমি কষ্ট পেও না। রাত্রি আপুটা এমনই। আসলে এই মেয়ে ভাইয়ের উপর ঢলে পড়তো গায়ের উপর, আর চেয়েছে কথা বলতে যেত। একদিন তো তেহরা সেই জোরে এক থাপ্পড় বসিয়েছিল। তারপর তো ভয়ে এ বাড়িতেই আসেনি। এখন তোমাকে দেখে রাত্রি ডাইনিটা জ্বলছে পেটনে একটা। তুমি কষ্ট পেও না। তনয়া জোরপূর্বক হাসলো, কিন্তু ভেতরে ভেতরে তার তো কষ্ট হচ্ছে। দীর্ঘশ্বাস ফেলল তনয়া। যে যাই বলুক, তেহরাব তো তার পাশে আছে। হঠাৎ দু চোখে ভর করলো চিন্তার ছাপ। সারা জীবন পাশে থাকবে তো নাকি সত্যিটা জানার পর? আর ভাবতে পারল না সে। আজ সে আর কিছুই ভাবতে চায় না। মাহিমের অবস্থা ভালো না, কোনোভাবে ওর কিছু হয়ে গেলে তোমার কি হবে ভাবতে পারছো? ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে তেহরাব আর ইউসুফ।
তেহরাব সিগারেট ফুঁকছে। ইউসুফের কথায় ভাবলেশহীন জবাব দেয়, মরলে একটা নোংরা কীট কমে। আমার আর কি হবে? কেউ জানবে? জানলেও বা কি হবে? জেল কিংবা বেশি হলে ফাঁসি, তাও ভালো। তেহরাব, ধমকে ওঠে ইউসুফ। তেহরাব ক্রূর হাসে। মরবে নাও, এত সহজে ওকে মরতে আমি দেব না। আমি মারব, আমি সুস্থ করব, আবার আমি মারব। সারা জীবন এভাবেই চলবে। ইউসুফ খপ করে শ্বাস ছাড়লেন, হাত রাখলেন তেহরাবের কাঁধে। একটা সত্যি কথা বলতো তেহরাব, মাহিমের সাথে তোর শত্রুতাটা কোথায়? কেন এভাবে আটকে রেখেছিস? কেন এভাবে কষ্ট দিচ্ছিস? বিষয়টা কি ভালো? তেহরাব নিজের সিগারেট শেষ করলো, অবশিষ্ট অংশ মাটিতে ফেলে গম্ভীর থমথমে গলায় বলে, কিছু জিনিস অজানা থাক, তবে একটা কথা মনে রেখো, আমি কোনো ভুল করছি না। আমি শুধু ওর পাপের শাস্তি দিচ্ছি। আজীবন দেব। যতদিন আমি তেহরা বেঁচে আছে ততদিন মাহিম বেঁচে থাকবে, যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবে। এটা ওর কর্মফল। শেষ কথা বলার সময় অস্বাভাবিকভাবে তেহরাবের চোয়াল শক্ত হয়ে উঠেছিল, কণ্ঠে কেমন হিংস্রতা প্রকাশ পাচ্ছিল। এই তেহরাব নামক মানুষটাকে ইউসুফ চিনতে পারে না। মাঝে মাঝে ছেলেটা তার কেমন একটা। অনেক রাত হয়েছে, আমি বাসর ঘরে গেলাম। স্বাভাবিকভাবে এই কথাটা বলে তেহরাব চলে গেল ছাদ থেকে। ইউসুফ দীর্ঘশ্বাস ফেলল। আমি ঠিক করছি তো, নাকি ছেলেকে বাঁচাতে গিয়ে নিজেও খারাপের সাথে জড়িয়ে যাচ্ছি? অতঃপর তার কানে বাজলো তেহরাবের বলা সেই বাক্য, আমি কোনো ভুল করছি না, এটা ওর কর্মফল। ফুলে সাজানো বিছানার মাঝ বরাবর বসে আছে তনয়া। সময় যত পার হচ্ছে বুকের ভেতর চলা ঝড়টা বৃদ্ধি পাচ্ছে। হৃদস্পন্দন চলার শব্দগুলো নিজে শুনতে পাচ্ছে। ঘরে আলো বলতে শুধু চারপাশের মোমের মৃদু সোনালি আলো, সাথে কাঁচা ফুলের সুঘ্রাণ। দরজা খোলার শব্দে টনক নড়ে তনয়ার, সাথে অজানা ভয়ে কেঁপে ওঠে শরীর, আর গুটিয়ে যায় সে। তেহরাব দরজা বন্ধ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায়, বুকে হাত গুজে তাকিয়ে থাকে তার শখের নারীর দিকে। এই মেয়েটাকে পাওয়ার জন্য কতই না পাগলামি করেছে সে। কেন এত ভালোবাসে? উত্তর যে তারও জানা নেই। আচ্ছা, আজ সারা রাত এভাবে তার এলোকেশির দিকে তাকিয়ে থাকলে কি কোনো ক্ষতি হবে? না তো, আজকে তো কেউ তাকে বাধা দিতে পারবে না। সে মন ভরে এখন তার এলোকেশিকে দেখতে পারবে। স্মিত হেসে সোজা হয়ে দাঁড়ায় তেহরাব, এগিয়ে যায় আলমারির দিকে। আলমারি খুলে লকার থেকে টাকা বের করে তেহরাব। সামনে এসে দাঁড়ায় তনয়ার। তনয়া, তেহরাবের নরম কণ্ঠে নিজের নাম শুনে শরীর শিরশির করে উঠল তনয়ার। মুখ তুলে তাকালো। তেহরাব স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছে। নিচে সামনে এসে দাঁড়া। তনয়া নিজের ভেতর চলা ঝড়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে। সামনে এসে দাঁড়ায় তেহরাব। তেহরাব আলতো হাতে তনয়ার হাত ধরে উঁচু করে। এই নে, তোর গাবিনে 2 লক্ষ টাকা। চিন্তা করিস না, এটা বাবার নয়, আমার আয় করা টাকা। আমার বউয়ের গাবিন নামা আমি আমার টাকা পরিশোধ করছি। তনয়া একবার টাকাগুলোর দিকে তাকিয়ে তেহরাবের চোখের দিকে অবাক নয়নে তাকায়। তেহরাবের টাকা মানে? তেহরাব বোধ হয় তনয়ার মনের ভেতর চলা প্রশ্নটা বুঝতে পারল। মুচকি হেসে বলল, কলেজে পড়াকালীন আমি ফাইবারের সাথে যুক্ত। গ্রাফিক্সের কাজ ভালো পারতাম বলে ভালো টাকাই কামিয়েছে। বেশিরভাগ টাকায় আমি আমার শখের জিনিসের পেছনে উড়িয়েছি। যেমন আমার বাইকগুলো, 3টে বাইকের 2টি আমার কেনা, আরেকটা বাবা দিয়েছিল। আর আমার বউ, সেও তো খুব শখের। তনয়া চোখ ছলছল করছে। এই মানুষটাকে সে কতই না কষ্ট দিয়েছে। এখন সেসব ভাবলেই কান্না পায়। তেহরাব আলতো হাতে জড়িয়ে নেয় তনয়াকে। একটু জড়িয়ে ধরাজ, মাথা রাখ বুকে। তোকে নিয়ে চলবো পথ, যাবো বহু দূরে। তনয়াও জড়িয়ে ধরল। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। পাঞ্জাবি ভিজে বুকের কাছে ঠান্ডা অনুভব হতেই তেহরাব তনয়ের মাথায় হাত রাখে। জান, কাঁদিস না, তোর কান্না যে আমি সহ্য করতে পারি না। ক্ষমা করে দিন আমায় তেহরাব ভাই, অনেক কষ্ট দিয়েছি আমি আপনাকে, ক্ষমা। তনয়া আর কিছু বলার আগেই তেহরাব তনয়াকে নিজের থেকে ছাড়িয়ে ভ্রুকুচকে বলে, তুই কি চাইছিস? আমার ছেলে মেয়ে আমাকে মামা বলুক? তনয়া গোল গোল চোখ করে তাকায়। তেহরাব গম্ভীর ভাব নিয়ে বলে, ভাই বলছিস কাকে? বিয়ে করার জামাই আমি, তুই আমার বউ। ভাই ডাক শোনার জন্য তোকে বিয়ে করে নে। তোর সন্তানের মুখের বাবা ডাক শুনবো বলে করেছে। তুই তো চাইছিস মামা ডাক শোনাতে। ছি তনয়া, ছি। সিরিয়াস মোমেন্টেও তেহরাবের আহিন ঠোঁট কাটা কথাগুলো শুনে তনয়া থতমত খেয়ে যায়। লোকটা এমন কেন? ফ্রেশ হসনি কেন? তনয়া মাথা নিচু করে বলে, আপনার জন্য অপেক্ষা করছিলাম। তেহরাব তনয়ার কোমরে হাত রাখে, দুষ্ট হেসে বলে, আমার জন্য অপেক্ষা করছিলে কেন?
আমি ফ্রেশ করে দেবো এই ভেবে? ছি 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 ছি, তুই এতটা নির্লজ্জ। তনয়া তেহরাবকে ধাক্কা দেয়, ঠোঁট উল্টে বলে। তেহরাব ভাই। তেহরাব আবারও কপাল কুঁচকায়। কি বললি? আবারও ভাই? তনয়া মুখ ঘুরিয়ে উল্টো দিকে হয়ে দাঁড়ায়। তেহরাব পেছন থেকে জড়িয়ে ধরে তনয়ের কাঁধে চোয়াল ঠেকিয়ে বলে। শুধু তেহরাব ডাকবে, বুঝছিস? তনয়া এদিক ওদিক মাথা নাড়ে, যার মানে না। আপনিও তো আমাকে তুই বলেন। সারা জীবন ডাকবো। তুই ডাকটার মাঝে অন্যরকম ভালোবাসা টান কাজ করে। তনয়া কিছু বলতে নাই, তার আগেই তেহরাব তনয়কে ছেড়ে দিয়ে বলে। আমি কাউকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিতে পারবো না, আমি এমনিতেই অলস। একা একা ফ্রেশ হও, আর পারলে তুই আমাকে করা। তনয়ের গাল দুটো লাল হয়ে আসছে। লোকটা বারবার তাকে লজ্জা দিচ্ছে। তনয়া টাকাগুলো রেখে ব্যাগ থেকে একটি সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে চলে যায়। তেহরাব নিজেও পাঞ্জাবি বদলে ওভারসাইজ টি শার্ট আর 3/4 প্যান্ট পরে নেয়। মিনিট 10 পর তনয়া বের হয়, হাত মুখ ধুয়ে একদম পোশাক বদলে। এতক্ষণে তারও শান্তি লাগছে। তনয়া বের হয়ে দেখে তেহরাব ড্রয়ারের কাছে বসে কিছু একটা করছে। তনয়া কিছু না বলে শাড়িটা ভাঁজ করে আলমারিতে রেখে দেয়। তেহরাব ছোট্ট একটা বক্স নিয়ে তনয়ার সামনে এসে দাঁড়ায়। নে, হাতটা দে। তনয়া কথা মতো হাত বাড়িয়ে দেয়। তেহরাব একটি আংটি পরিয়ে দেয় তনয়াকে, সোনার আংটি, মাঝ বরাবর সাদা পাথর। আপাতত এটা রাখ, পরে ডায়মন্ডের রিং কিনে দেব। তনয়া তেহরাবের চোখের দিকে তাকায়। আমার সোনা গয়নার প্রয়োজন নেই, আপনি থাকলেই চলবে আমার। তেহরাব তনয়ের দুগালে হাত রেখে তনয়ের কপালে চুমু খায়। তনয়া কেঁপে ওঠে, কাঁপুনি বাড়ছে। তেহরাব বুঝতে পারল সেই কাঁপুনি। তেহরাব শক্ত করে তনয়াকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। জান, আমি ক্লান্ত। তোর অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমি রাত জেগেছি প্রতিনিয়ত। আজ আমি ঘুমোতে চাই, তোর বুকে মাথা রেখে দু চোখ বুঝতে চাই। ঘুমোতে দিবি? তনয়া এখনো কাঁপছে, খামছে ধরল তেহরাবের টি শার্ট। এবার ছেড়ে দেয় তেহরাব। আচ্ছা, তুই শুয়ে পড়, রাত হয়েছে। তনয়া ঠায় মাথা নত করে দাঁড়িয়ে রইল, মাথা কেমন করছে তার। তেহরাব গিয়ে এক পাশে শুয়ে পড়ল। তনয়া এক পলক তেহরাবের দিকে তাকিয়ে নিজেও পাশে গিয়ে শুয়ে পড়ল। লোকটা তো তার কাছে বেশি কিছু চায়নি, শুধু বুকে মাথা রেখে ঘুমাতে চেয়েছে। এটুকু সে দিবে না? তেহরাব যদি তার উপর জোর খাটাতো, তখন কি সে কিছু করতে পারতো না তো? তাহলে কেন আজকেও তেহরাবকে সে কষ্ট দিচ্ছে? তনয়া ফিরল তেহরাবের দিকে। তেহরাব উল্টো পাশ হয়ে শুয়ে আছে। তনয়া নিজের বালিশ ছেড়ে তেহরাবের বালিশে মাথা রেখে পেছন থেকে জড়িয়ে ধরল। মিনমিনে কাপা গলায় বলল, ঘুমাবেন না? তেহরাব তৎক্ষণাৎ জবাব দেয়, ঘুমাচ্ছি তো। তনয়া তেহরাবের বাহু ধরে নিজের দিকে ঘোরায়, চোখ বন্ধ করে দ্রুতস্বরে বলে, আপনি আমার বুকে মাথা রেখে শুতে পারেন। তেহরাব তনয়ার মুখের দিকে তাকিয়ে ক্রূর হাসে। তনয়াকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। তনয়া মাথা নিজের বুকের সাথে ঠেকিয়ে বলে, আজ বরং তুই আমার বুকে মাথা রেখে ঘুমা। অতীতের যত দুঃখ কষ্ট খারাপ স্মৃতি ছিল সব ভুলে যা। তোর সবটা জোরে শুধু তেহরাব থাকুক। ভালোবাসি। তনয়ের দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এ অশ্রু দুঃখের নয়, এ অশ্রু সুখের, পূর্ণতার। আজ যে সে মাথা রাখার একটি স্থান পেল। ধন্যবাদ। তেহরাবের কথায় তনয়া চমকায়। ধন্যবাদ কেন? তেহরাব চোখ বন্ধ করে মুচকি হাসে। আমার জীবন আসার জন্য। এবার ঘুমা, বিরক্ত করবি না বলে দিলাম, নাহলে কে থেকে কি করে ফেলবো নিজেও জানি না। তনয়াও স্মিত হেসে চোখ বুঝল, ঘ্রাণ নিল তেহরাবের শরীরে থাকা পারফিউমের। লোকটা তার এত কাছে যে সে তার হৃদস্পন্দনের শব্দ পর্যন্ত শুনতে পাচ্ছে। তনয়া হাত রাখলো তেহরাবের বুকে, বিড়বিড় করে বলল, আপনি আকাশ, আমি মেঘ, ছুঁয়ে থাকি সারাক্ষণ। এই গল্প হাওয়াই মিঠাই নামক প্রণয়ের স্পন্দন। ভোরের মৃদু আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে, পাখিদের কিচিরমিচির শব্দ। টিপ টিপ করে চোখ খুলল তনয়া। নড়ে চড়ে উঠতে নিলে বুঝতে পারে সে এখনো তেহরাবের বাহুডোরে আবদ্ধ। মাথা তুলে তেহরাবের ঘুমন্ত মুখের দিকে তাকায় তনয়া। লোকটা মারাত্মক সুদর্শন। এতটা কাছ থেকে কখনো দেখা হয়নি লোকটাকে। নজরে পড়ে তেহরাবের নাকের ডগায় থাকা তিলটার ওপর, সাথে গালের মাঝ বরাবর একটি তিল। মুচকি হেসে আঙ্গুল ছুঁয়ে দেয় সেখানে। নিঃসন্দেহে বলা যায় তেহরাব তার থেকে 1000 গুণ বেশি সুন্দর। হাত সরিয়ে তাকালো দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে। 8টা বাজে। এখন তবে উঠে পড়াই উচিত। নতুন বাড়ি, এত সময় ঘুমালে মানুষ কি বলবে? নড়ে চড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই ভেসে আসে তেহরাবের ভারী নেশালো কণ্ঠস্বর। নড়ছিস কেন?
তনয়া তেহরাবের মুখের দিকে তাকায়, লোকটা চোখ বন্ধ। আমি গোসল করে নিচে যাব, এত সময় ঘরে থাকলে মানুষ কি ভাববে? তেহরাব চোখ খুলে চোখ ছোট ছোট করে বলে, গোসল করবি কেন? গোসল করার মতো আমি তো কিছু করিনি, মনে তো পড়ছে না। এই দাঁড়া, তুই তো আবার আমার ঘুমের সুযোগ নিয়ে আমার ইজ্জতে হাত দিসনি। তনয়া চোয়াল ঝুলে পড়ে। লোকটা কত বড় অসভ্য, চোখ মুখ কুচকে বলে। অসভ্য একটা, ছাড়ুন তো। তেহরাব ছাড়ে না, উল্টো তনয়াকে আরো কাছে নিয়ে আসে নিজের। তনয়াকে বালিশে ফেলে নিজে আটশোয়া হয়ে তনয়ের দিকে তাকায়। যদি না ছাড়ি, আমার তো এখনো ফুলসজ্জা বাকি, বাসি বাসর তো করে যায়। তনয়ের বুক ধক করে ওঠে। সত্যি সত্যি কি তেহরাব এখন না না, ভয়ে মুখটা চুপসে যায় তনয়ার। শুকনো ঢোক গিলে মিনমিন করে বলে, আমায় ছাড়ুন, আমি ফ্রেশ হব। তেহরাব বাঁকা হাসলো। তনয়ার গালে হাত রেখে স্লাইড করতে করতে বলে, জান, রাতটা তোকে দিয়েছে, দিনটা আমাকে দে। তনয়া চোখ বুজে। এসব কথা সে নিতে পারছে না। লোকটা ভারী ঠোঁট কাটা। তেহরাব তনয়ের এহেন অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসে। তার এলোকেশে সে আরেকটা নাম দিল, লজ্জাবতী। তেহরাব তনয়ের গাল আলতো করে চেপে ধরল। জান, চোখ খোল। তনয়া দুদিকে মাথা নাড়ায়। তেহরাব আরেকটু ঝুঁকে পড়ে। তার তপ্ত নিঃশ্বাস তনয়ার চোখ মুখে এসে পড়ছে, বাড়িয়ে দিচ্ছে হৃদস্পন্দন। দেখ না একটু, আমার চোখের দিকে তাকা। তনয়া বড় করে শ্বাস নিয়ে চোখ খুলে তাকালো। তেহরাব কপালে কপাল ঠেকালো, হাসকি স্বরে বলল, সেদিনের পর থেকে তোরই অধর জোরে আমাকে আরো বেশি টানে। এত মিষ্টি কেন তুই? তনয়া জবাব দেয় না। কি জবাব দিবে? তেহরাব আলতো করে চুমু খায় তনয়ার অধরে। তনয়া আবারও চোখ বন্ধ করে নেয়। ঠোঁট জোড়া তিরতির করে কাঁপছে, যা তেহরাবকে আরো পাগল করে তুলছে। যতই হোক, সে একজন ছেলে, আর সামনে থাকা মেয়েটি তার নামে বৈধতার দলিলকৃত সম্পত্তি, তার ভালোবাসা। নিজেকে সামলানো কি এত সহজ? তেহরাব অধর ডুবালো তনয়ার অধরে, হাত দুটো চেপে ধরলো নিজের মুঠোতে। গাঢ় হতে লাগলো অধরের মিলন। মিনিট 5 পেরোলো। এবার তনয়ার কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছে না। হাত দুটো বন্দি তেহরাবের হাতে। ছটফট করতে লাগলো তনয়া। এতে যেন তেহরাবের উন্মাদনা কমলো না, বরং বাড়লো। তনয়া না পেরে কামড়ে ধরলো তেহরাবের ঠোঁট। সাথে সাথে ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়লো। তেহরাব থামলো, কপালে কপাল ঠেকিয়ে বড় বড় করে শ্বাস নিচ্ছে সে। তনয়াও নিল। আরেকটু হলে দম বন্ধ হয়ে সে বুঝি মারাই যেত। তেহরাবের ভারী গরম নিঃশ্বাস পুড়িয়ে দিচ্ছে তনয়াকে। তার গোটা শরীর কাঁপছে। এত কাঁপছিস কেন? মারছি তোকে, এটুকু সহ্য করতে পারছিস না? আমায় কি করে সামলাবে? তনয়া আবারও চোখ খিচে বন্ধ করে নেয়। তেহরাব তাকে লজ্জায় ফেলছে, কখনো কাজে কখনো কথায়। তেহরাব হাতের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ধারা নিজের ঠোঁট থেকে পড়া রক্তবিন্দু মুছে নিল। আজ রাতে তোর ছাড় নেই। যত যাই হোক না কেন, আমি আর নিজেকে ধরে রাখতে পারবো না তোর থেকে, কোথাও পালাতে পারবি না। তেহরাবের কথা বলা শেষ হওয়ার সাথে সাথে ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ পড়ে। ভেসে আসে তেহরাবের নানি রংমালার কণ্ঠস্বর। কি রে ছোকরা ছোকরি, আর কত ঘুমাবিল? লাজ লজ্জা নাই এখনকার যুগের পোলাপাইনের, বের হ শীঘ্রই। নানির কণ্ঠ পেয়ে তেহরাব ভ্রু কুচকে বন্ধ দরজার দিকে তাকায়। বিড়বিড় করে বলে, এই বরিন না চলে যাওয়ার কথা, এখানে কি করছে? বিরক্তিকর। আল্লাহ। বিরক্তিতে ধপ করে তনয়ের পাশে শুয়ে পড়ল। তার নানি যেমন খিটখিটে, সব দিক দিয়ে খুঁত ধরা আর কথা শোনানো এনার কাজ। তার উপর রেডিও তো চলতেই থাকে। কি লো বেহাইয়া মাইয়া মানুষ, বাপ মাই কিচ্ছু শিখায় নেই, বাইর হ জলদি, নতুন বউ এত ঘুমায়। তনয়া চট করে বিছানা থেকে নেমে পড়ে, ওনা ঠিক করে। তেহরাব বিরক্তি নিয়ে চেঁচিয়ে ওঠে, এই চিল্লান কেন? সমস্যা কি আপনার? আমার বউ দিন রাত সারাক্ষণ আমার কাছেই থাকবে, সকাল সকাল খ্যাচ খ্যাচ করতে আসছেন কেন? তেহরাবের ঝাঁঝালো কণ্ঠ পেয়ে তেতে ওঠে রংমালা। আমার লগে স্যাদ দেখাও ছোকরা, পেত্তম দিনই বউ বস কইরা হলাইছে এলো। তেহরাবের প্রচুর বিরক্ত লাগছে, সাথে রাগও লাগছে। এই মহিলাকে সে দেখতেই পারে না। কিছু বলতেই যাবে, তবে তার আগে তনয়া তাকে আটকে দেয়। আরে এইভাবে কেন কথা বলছেন? মুরব্বী মানুষ তো। তনয়া গিয়ে দরজা খুলে দেয়। তেহরাবের নানি দাঁড়িয়ে আছে দরজার সামনে। বয়স 80 ঘরে হলেও তার মাঝে সেই দাপটটা রয়েছে। প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ তিনি। এই যে সকাল সকাল স্নো পাউডার মেখে পরিপাটি হয়ে বাংলা কাপড় পরে দাঁড়িয়ে আছে। রংমালা তনয়ের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন তীক্ষ্ণ দৃষ্টিতে।
অতঃপর নাক ছিটকালেন। স্যা 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 স্যা, লজ্জা করে না লো মাইয়া? গোসল না কইরা অপবিত্র হইয়া আবার দরজা খুলুস? তনয়া মাথা নামিয়ে নেয়। কি বলবে এখন সে? এমন একটা অপ্রস্তুত পরিস্থিতিতে যে পড়তে হবে এটা তো তার ধারণায় ছিল না। সে তো অপবিত্র অবস্থায় নেই। তাকে কি করে বোঝাবে যে তাদের মাঝে কাল কিছু হয়নি? তেহরাব বিছানা থেকে নেমে দরজার সামনে আসে। চোখ মুখ কুঁচকে বিরক্তিকর মুখ করে বলে, আমার বউ গোসল করলো নাকি করলো না তা নিয়ে আপনারা তো মাথা পিছ কেন? আমার বউরে আমি গোসল করার মতো দেখে এখনো গোসল করা নাই কেন? আপনার হিংসা হয়? রংমালা মুখ ভ্যাংচায়। হিংসা হইব কোন মরণে? তেহরাব গম্ভীর মুখে বলে, আপনার তো জামাই নাই, আমার বউয়ের তো আছে, হিংসা হতেই পারে। যাই হোক, আসতে পারেন। আমি আর আমার বউ এখন গোসলে যাব, বিরক্ত করবেন না। রংমালা মুখ ভেঙায়, চোখ মুখ কুঁচকে বলে, ঢং, লজ্জা শরমের মাথা খাইয়া আবার আমারে কয় আমি নিহি হিংসা করি। তেহরাব কিছু বলে না। তনয়ের বাহু ধরে নিজের কাছে এনে মুখের সামনে দরজা আটকে দিয়ে বলে, আমার বউ আমার কাছেই থাকবে। আপনি যান দেখে, সকাল সকাল মুডটাই নষ্ট করে দিল পাল। জামুই তো, আর তার আগে যেন তোর মাইয়া লোকেরে নিচে পাই কইয়া দিলাম। বলে রংমালা সেখান থেকে চলে গেলেন। যেতে যেতে অবশ্য আরো কিছু বিড়বিড় করলেন। তনয়া থমথমে মুখ করে তেহরাবের দিকে তাকায়। এসব কি ধরনের কথাবার্তা? নানির সাথে এমন কথা বলে কেউ? তেহরাব তনয়ের দিকে ঝুঁকে বাঁকা হেসে বলে, কেন কেন? তোরও বুঝি হিংসা হচ্ছে? তাহলে আয়, তোর সাথে বলি, পরে কিন্তু ছেঁচে করতে পারবি না। তনয়া তেহরাবের বুকে হালকা ধাক্কা দিয়ে ব্যাগ থেকে একটি থ্রি পিস নিয়ে চলে যায় ওয়াশরুমে। তেহরাব বিছানায় ধপ করে শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে বলে, আমার এলাকায় সে শুধু আমার আমার আমার। মাথায় ঘোমটা দিয়ে নিচে নামে তনয়া। সোফায় আরাম করে বসে আছে রাত্রি রংমালা। দুজনে কি সব নিয়ে কথা বলছে। তনয়াকে নিচে আসতে দেখে রাত্রি কথা থামিয়ে মুখ ঘুরিয়ে বসে থাকে। রংমালা মুখে পান ভরে তনয়ের দিকে তাকিয়ে তার সামনে আসতে বলে। তনয়া আসে। কি আলের এক মাইয়া, কি দেখা যে অগো পছন্দ হইল? কোন দিক দিয়া তেহারাবের লগে যায়? কই রাজপুত্তর আর কই যাইক মাইয়া রান্দা জানস তো? তনয়া মাথা নিচু করে কথাগুলো শুনল। মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রাত্রি ফোন টিপতে টিপতে বলে, দাদি, আমি ঘরে যাচ্ছি। রাত্রি উঠতে নিলে রংমালা তার হাত ধরে ফেলে। কই যাস? চুপ কইরা বস। আর এই মাইয়া, যা আমাগো লিগা চা বিস্কুট নিয়ে আস। তনয়া কিছু না বলে রান্নাঘরের দিকে পা বাড়ায়। এমন সময় পেছন থেকে ডাক পড়ে তার। দাঁড়া, কই যাস? তেহরাবের কণ্ঠ পেয়ে সবাই তার দিকে তাকায়। তেহরাব সিঁড়িতে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তনয়ার দিকে। তনয়া আমতা আমতা করে বলে, চা বানাতে নানি খাবে বলল। তেহরাব তাকালো সোফায় পা তুলে বসে থাকা রংমালা ও রাত্রির দিকে। তেহরাব নামতে নামতে রংমালাকে উদ্দেশ্য করে বলে, বাড়িতে তো বউ আছে, তনয়া রান্নাঘরে যাবে না। তনয়া, এখানে আয়। শেষ কথা তনয়ের দিকে তাকিয়ে বলে তেহরাব। রংমালা মুখ বেজার করে বলে, রান্নাঘরে গেলে হাতে ফোসকা পড়ব নিহি? বাড়ির বউ রান্না বান্না কেমন করে দেখতে হইব না? তেহরাব গম্ভীর মুখ করে রংমালার দিকে তাকিয়ে বলে, সেটা তোমাদের দেখাতে যাবে কেন? মেহমান হিসেবে এসছো, চুপচাপ থেকে ঘুরে ফিরে বিদায় নাও। তেহরাবের কথাগুলোতে অপমানিত বোধ হলো রংমালার। অবশ্য এটা নতুন নয়, তেহরাব সবসময় তার সাথে এমন ব্যবহারই করেছে। খালা, খালা। তেহরাবের আওয়াজ পেয়ে বুয়া ছুটে আসে। একটু আগেই কাজে এসছে সে। জি আব্বাজান, বলো। খালা, চা বানিয়ে দুজনকে দাও তো। গম্ভীর মুখে কথাটা বলতেই বুয়া চলে যায় রান্নাঘরে। রংমালা ক্ষেপে ওঠে। বউ তো না যেন শখের খেলনা, রান্নাঘরে গেলে পাপ হইব। তেহরাব শান্ত দৃষ্টিতে রংমালার দিকে তাকায়। আই রিপিট, মেহমান মেহমানের মতো থাকবেন, অন্যথা আমি ভুলে যাব আপনি আমার নানা ভাইয়ের দ্বিতীয় স্ত্রী। তেহরাব তনয়ার হাত ধরে উপরের দিকে পা বাড়ায়। কি এক মাইয়া, তার লিগে আবার কত দরদ! এর থিকা আমার রাত্রি হাজার গুণে সুন্দর। তেহরাব পেছন ফিরল না। তনয়াকে টানতে টানতে নিয়ে যেতে যেতে বলে, আপনার রাত্রি থেকে হাজার গুণ সুন্দর সুন্দর মেয়ে বাছার ব্যক্তি হয়, রূপের বরে আমার কাছে করতে আসবেন না।
তেহরাব তনয়কে নিয়ে চলে আসে নিজের ঘরে। দরজা আটকে তনয়ের সামনে গিয়ে দাঁড়ায়। রাগে চোখ লাল হয়ে আসছে তেহরাবের। আমি ওয়াশরুমে যাওয়ার আগে বলেছিলাম না আমি পেট না হওয়া পর্যন্ত তুই নিচে যাবি না? তারপরও কোন সাহসে তুই নিচে গেলে? তনয়া ভয়ার্ত দৃষ্টিতে তেহরাবের দিকে তাকায়। সে বুঝতে পারছে না তেহরাবের রেগে যাওয়ার কারণ। আমতা আমতা করে বলে, আমি তো শুধু। চুপ, একটা কথা বলবি না। এই বুড়িকে আমি আজকে বিদায় করব। তেহরাবের ধমক খেয়ে চুপ করে যায় তনয়া। চোখ ছলছল করছে তার। তেহরাব শুধু শুধু তাকে বকছে। সে কি এমন করলো? তার নানির ওপরেই বা কেন এত রেগে আছে সে? টলমলো চোখ দেখে তেহরাব মাথা ঠান্ডা করে। তনয়ার কাছে গিয়ে আলতো করে জড়িয়ে ধরে। এরা ভালো মানুষ না তনয়া, এদের মুখে কিচ্ছু আটকায় না, যা ইচ্ছে বলে। আমি চাই না তুই কোনো কষ্ট পাস, তাই তো বলেছিলাম আমি না আসা পর্যন্ত নিচে না যেতে, কিন্তু তুই শুনলি না। নিশ্চয়ই কিছু বলেছে তোকে, তাই না? তনয়া ঠোঁট কামড়ে কান্না আটকে দুদিকে মাথা নাড়ে। তেহরাবকে ওসব বলে লোকটা আরো রেগে যাবে। তেহরাব তনয়াকে ছাড়িয়ে বিছানায় বসায়। তনয়া জিজ্ঞেস করে, আচ্ছা, তখন যে আপনি বললেন উনি আপনার নানুর দ্বিতীয় স্ত্রী, মানে বুঝলাম না, উনি আপনার আপন নানি নন? তেহরাব পকেট থেকে ফোন বের করে কাউকে কল করতে করতে বলে, সব বলবো, আগে তুই বালকে বিদায় করে নেই। এরা থাকা মানে আমার বউয়ের কষ্ট। তেহরাব, এসব কি হচ্ছে? বাবার কথায় কোনো জবাব দিল না তেহরাব। এক মনে খাচ্ছে সে। কিছু সময় চুপ থেকে বলল, তুমি জানো আমি এদের দুজনকে পছন্দ করি না, তারপরও এরা রয়েছে। সব ঠিক আছে, কিন্তু আমার স্ত্রীকে অপমান করার অধিকার তাদের কে দিয়েছে? খেয়ে দিয়ে বিদায় করো, বাইরে গাড়ি দাঁড় করে রেখেছে। ইউসুফ কিছু বলল না, নিজেই খেতে লাগলো। তাসলিমা রান্নাঘর থেকে পানি এনে টেবিলে রাখলো। তেহরাব সকালের ঘটনা তাকে বলেছে। সেও বা কি করবে? সম্পর্কে তো সৎমা। মা মারা যাওয়ার পর রংমালাকে বিয়ে করে আনে তাসলিমার বাবা। তাসলিমার বয়স তখন 12। রংমালা ডিভোর্সি ছিলেন। তার একটা ছেলেও ছিল 13 বছরের। তাসলিমার বাবার সাথে তার বিয়ের পর আরেকটি ছেলে হয়, তবে রাত্রি তার আগের ঘরের ছেলের মেয়ে। তেহরাবের সাথে বিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছিলেন তিনি, তবে মেয়েটার চরিত্র খুব একটা ভালো না বলে তাসলিমা সব সময় কথা এড়িয়ে যেত। আর তেহরাব, সে তো দেখতেই পারতো না রাত্রিকে। তনয়া কোথায়? তেহরাব মাথা তুলে তাসলিমার দিকে তাকায়। ঘরে আছে, এই বুড়িদের বিদায় করে তারপর নিচে আনবো। তাসলিমা খপ করে শ্বাস ছাড়েন। তার ছেলেটা আরেক পাগল। রংমালা আর রাত্রি আগেই খেয়ে নিয়েছে। তেহরাব তাদের জিনিসপত্র গুছিয়ে নিচে আসতে বলেছে। অপমানিত বোধ করায় দুজনেই সিদ্ধান্ত নেয় এবারই আর তারা কোনো দিন আসবে না। এতে অবশ্য তেহরাবের জন্য ভালো। কিছু সময় পর নিচে আসে রংমালা আর রাত্রি। দুজনের চোখে মুখে ক্ষোভ। ইউসুফের খাওয়া শেষ। তেহরাব খেতে খেতে বলে, তোমার শাশুড়িকে বিদায় দিয়ে আসো, যাও যাও। ইউসুফ এক নজর তেহরাবের দিকে তাকিয়ে রাত্রি আর রংমালাকে নিয়ে বেরিয়ে যায়। বাইরে অটো দাঁড় করানোই ছিল। দুজনকে অটোতে উঠিয়ে বলে দেয় একদম বাড়ির সামনে পৌঁছে দিতে। যাওয়ার আগে রংমালা তেহরাবের দিকে তাকিয়ে বলে যান, আমিও দেখুন নে, যে মাইয়া মানুষের লেগে এত জ্বলন ধরে, ওই মাইয়া কতদিন থাহে। তেহরাব পাত্তা দেয়নি। সবার কথা কানে নিতে নেই তো। তেহরাব হাত ধুয়ে উঠে দাঁড়ালো। তাসলিমা খেতে বসলো। তনয়া খেয়েছে? তেহরাব তাসলিমার আঁচলে হাত মুছতে মুছতে বলে, খেতে চায়নি, জোর করে খাইয়ে দিয়ে এসছে। এবার নিচে আসতে বল, ঘরে কত সময় বসে থাকবে? তেহরাব টেবিলের ওপর থেকে চাবি হাতে নিয়ে বলে, ডেকে নিও তুমি, আমি আসছি। দুপুরের আগে ফিরবো, তনয়াকে বলে দিও। তেহরাব দৌড় লাগায় দরজার দিকে। তাসলিমা ভ্রুকুচকে জিজ্ঞেস করে, এই তারা কই যাচ্ছিস? তেহরাব যেতে যেতেই বলে, কাজ আছে, আসছে। আর কোনো কথা শুনল না তেহরাব। চলে গেল নিজের বাইক নিয়ে। তাসলিমা দীর্ঘশ্বাস ফেলে। এই ছেলে আর শুধরাবে না। কোথায় নতুন বিয়ে করেছে, বউকে সময় দিবে তা না করে আবার ছুটল। জনবসতিহীন একটি গ্রাম। গ্রামে মানুষজন তেমন থাকে না। চাকরির সুবাদে পাড়ার 80% বাড়ি ছেড়ে মানুষ চলে গিয়েছে। 7-8টা বাড়ি পর পর একটি বাড়িতে মানুষ থাকে। তেহরাবের বাইক থামে একটি হাফ ওয়াল করা পুরনো পরিত্যক্ত বাড়ির উঠানে। উঠোন বলে ভুল হবে, আগাছা জন্মে বসবাসের অযোগ্য। বাড়িটা তেহরাবের দাদুরে ছিল। অনেক জায়গা জমির মালিক ছিলেন। এথায় সেথায় বাড়িঘর করে রেখে গেছেন। কিছু জমির বিষয়ে তো তারা জানেও না। বাড়ির বারান্দায় থাকা গেটের সামনে দাঁড়ালো তেহরাব। বাইরে থেকে ভেতরে ছিটকিনি খুলে ভেতরে প্রবেশ করলো। বাড়িতে 2টো রুম। এক রুমে এক ভিক্ষুককে থাকতে দিয়েছে তেহরাব।
আরেক রুমে। সেখানে প্রবেশ করলো তেহরাব। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, লোহায় লোহায় বাড়ি খাওয়ার শব্দ আসছে শুধু। ঘরের সোনালি রঙের বাতি জ্বালিয়ে দিল। দৃশ্যমান হলো এক ব্যক্তি, দাড়ি চুল সব বড় বড়, ছেঁড়া একটা শার্ট, এক পা শিকলে বাঁধা, এক হাত দিয়ে মাথা চুলকাচ্ছে। কতদিন হলো গোসল করে না তারও হিসেব নেই। পাশের রুমে থাকা ভিক্ষুক তো শুধু তেহরাবের কথা মতো দিনে একবেলা ভাত খেতে দেয়, এই অনেক। ঘরের সাথে একটি টয়লেট, শিকলটা বড় হওয়ায় সহজেই যেতে পারে অতদূর। তবে গোসল করার কথা লোকটার আর মনে থাকে না, সারাদিন শুধু বিড়বিড় করে। মাথাটা গিয়েছে কিনা। তেহরাব ভেতরে গিয়ে লোকটার সামনে গিয়ে বসলো। তেহরাবকে দেখেই লোকটা ভয়ে দোপা পিছিয়ে গেল। তেহরাব হাসলো। ভয় পাচ্ছিস? মাথা চুলকাতে চুলকাতে মাথা উপর নিচ্ছেন দোলায়। হ্যাঁ, সে ভয় পায়। অস্বাভাবিকভাবে চোখ মুখের ভঙ্গিমা, মানসিক ভারসাম্য নেই যে, সেটা তো হারিয়েছে আরো 3 বছর আগে। এসব অত্যাচার তো ছেলেটা নিতে পারেনি। ভাবছি তোকে এবার ছেড়ে দেব, কি বলিস মাহিম? এই তবে সেই মাহিম। মাহিমের চোখ চকচক করে ওঠে। ছেড়ে দিবে? সত্যিই ছেড়ে দিবে? কত বছর হয় যে বাইরে যায় না, সূর্যের আলো দেখে না, দেখতে পাবে। খুশিতে হামাগুড়ি দিয়ে তেহরাবের পায়ের কাছে আসে, পা ধরে বলে, বাইরে 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 সত্যি। তেহরাব ঝাড়া দিয়ে নিজের পা সরিয়ে নেয়। মাহিম পিছিয়ে যায়। বুঝতে পারে তেহরাব রেগে যাচ্ছে। সে তো রাগাতে চায় না। মাহিম নিজের পেটে হাত বুলিয়ে বলে, খিদে খিদে অনেক খিদে, একটু একটু খাবার। তেহরাব পকেট থেকে একটি বিস্কুটের প্যাকেট বের করে ছুঁড়ে মারে মাহিমের দিকে। মাহিম অভুক্ত সিংহের ন্যায় বিস্কুটের প্যাকেট হাতে নিয়ে গপাগপ মুখে ভরে নেয়। শেষ খেয়েছে কখন? গতকাল সকালে, আর এখন প্রায় দুপুর হয়ে আসে। কষ্ট হয় তাই না? মাহিম ওপর নিচ মাথা নাড়ায়। তেহরাবের গলার স্বর নরম হয়। জানিস, আমারও কষ্ট হয় যখন আমি আমার এলোকেশের চোখের দিকে তাকাই। তোকে তো ছেড়ে দিতে ইচ্ছে করে, কিন্তু আমার এলোকেশকে দেখলে মনে হয় তোকে মেরে ফেলে। মাহিম নিজের মাথায় নিজেই থাপ্পড় দিচ্ছে, কাঁদছে বোধ হয়। মেরে ফেল মেরে ফেল, মেরে 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 ফেল, কষ্ট কষ্ট বাচ্চা কষ্ট। তেহরাব চোখ বন্ধ করে চেয়ারে হেলান দেয়। তাই তো বাঁচিয়ে রেখেছে, কষ্ট দিতেই তো। তোর দাদা এখনো শুধরে নিল মাহিম। তোর বড় ভাইটা তো কদিন আগে নিজের একটা পা হারালো, তা ওদের বিন্দুমাত্র ভয় নেই। এখনো কত পাপ করছে। মাহিম নিজের গলা নিজেই চেপে ধরে। তার যে বাঁচতে কষ্ট হয়। মা মা আমার মা, একটু দেখি একটু। বাচ্চাদের মতো আবদার করলো মাহিম। তেহরাবের মায়া হলো। তবে কি ছেড়ে দিবে কি জানি। তেহরাব হাসি মুখে মাহিমের দিকে তাকালো। তোর মা ভালো নাই রে মাহিম, তোদের 2 ভাইয়ের শোকে এখনো কাতর। জানিস, কালকে আমি বিয়ে করেছি। মাহিম কিছুই বলল না, নিজেকে নিজে আঘাত করতে ব্যস্ত। মস্তিষ্কে প্রচুর ব্যথা তার, সবকিছু পচে গিয়েছে বোধ হয়। কিছু ভাবতে পারে না, বুঝতে পারে না, শুধু কষ্ট আর কষ্ট। জানিস কাকে বিয়ে করেছে? তনয়াকে। মনে আছে তনয়াকে, নাকি ভুলে গেছিস? মাহিম চোখ বড় বড় করে তেহরাবের দিকে তাকায়। নিজের মাথায় দুবার টোকা দেয়। পড়ছে পড়ছে, নামটা মনে পড়ছে। এই নামের জন্যই তো তার কষ্ট। কষ্ট কথাটা মাথায় আসতেই দেওয়ালের সাথে মাথা ঠুকলো। এটা নতুন নয়, কতবার এভাবে মরতে চেয়েছে, মরতে পারছে না। কি করলে মরবে? যেদিন তোর বাপ দাদা তাদের পাপকর্ম শেষ করবে, সেদিন তোর মুক্তি হবে। একটা সুযোগ দিলাম তোকে। তেহরাব নিজেই হেসে উঠল। সে তো জানে মাহিমের বাপ দাদা এ জন্মে ভালো হবে না, তাই তো মাহিমের মুক্তিও নেই। তেহরাব সোজা হয়ে বসলো। মাথা গরম হচ্ছে, চোখ লাল হচ্ছে। আবার বুঝি রক্ত চেপে বসছে মাথায়। হবে হয়তো। চলে যায়, বুঝলি? তোকে দেখলে আমার খুন করতে ইচ্ছে করে। এর থেকে ভালো চলে যায়। মাহিম তেহরাবের পা ধরে কেঁদে উঠল। মুক্তি, একটু মুক্তি, কষ্ট হয়। তেহরাব চোখ বন্ধ করে। এক ঝটকায় ভেসে ওঠে কিছু ঘটনা। চোখ খুলে দ্রুত বেরিয়ে যায়। দরজা আটকে দেয় যাওয়ার আগে। বিড়বিড় করতে থাকে, তোর শাস্তি তো আল্লাহ নিজেও দেবে। তোর মুক্তি নাই মাহিম, তোর মুক্তি নাই। তুই পাপ করেছিস, তোর মুক্তি নাই। ড্রয়িং রুমে বসে আছে তনয়া, তাসলিমা, ইরা। কিছু সময় আগে ইরা ও সাহিল চলে এসেছে তাদের বাড়ি। অবশ্য ইরার শাশুড়ি আসতে দিতে চাননি, তবে ইরা কি সোনার পাত্রী? আচ্ছা তোরা থাক, রাত শেষ হয়েছে, খাবার বাড়ি গিয়ে। তাসলিমার কথা শুনে তনয়া মাথা তুলে বলে, আমি হেল্প করি। তাসলিমা মুচকি হাসে। কোনো দরকার নেই, তোরা গল্প কর, আমি আর বুয়া করে নেব। তাসলিমা চলে যেতে ইরা এক লাফে তনয়ের পাশে এসে বসে। ইরা শাড়ি পরে এসছে। তনয়ের পরনে সুতি থ্রি পিস, শাড়ি সামলাতে পারে না সে।
এই যে তনয়া থুরি ভাবি, এত চুপচাপ কেন? আমার উপর রাগ করেছো নাকি সেদিনের জন্য? তনয়া ইরার দিকে তাকিয়ে তৎক্ষণাৎ মাথা নাড়ে। না না, কি বলছেন? রাগ কেন করব? তাহলে কথা কেন বলছো না? যাই হোক, কালকে বাসর কেমন কাটলো? শেষ কথাটা দুষ্টু হেসে বলে ইরা। তনয়া লজ্জা পায়। এ কেমন প্রশ্ন? এই মেয়ে, লজ্জা পাচ্ছ কেন? এত লজ্জা পেলে কাজ হবে না। আমি তোমার একটা মাত্র ননদ। তনয়া নিচের নখ কামড়ে ইরার দিকে তাকায়, কথা ঘোরানোর জন্য বলে। সাহিল ভাইয়া কোথায় গিয়েছে? ইরা দরজার দিকে তাকিয়ে বলে, বললো তো দোকানে যাচ্ছে। আশেপাশেই কই আর যাবে? তুমি এখন আমার কথা জবাব দাও। আমার ভাইয়াটা তোমাকে বেশি জ্বালায় নেই তো? জ্বালালে আমাকে বলবে, একদম চুল ছিঁড়ে ফেলব। তনয়া হেসে ওঠে। ইরাও হাসে। আঙ্কেল আসবে না? ইরার কথায় তনয়া হাসি থামিয়ে বলে, এখন আসবে না, কয়েকদিন পর আমাকে আর তেহরা ভাইকে যেতে বলেছে। আমার তো পরীক্ষা, ওই সময়টাতে ওখানেই থাকতে হবে। ইরা হ্যাবলা কান্তের ন্যায় মুখ করে বলে, কি বললে? তেহরা ভাই? আমার ভাই তোমার ভাই হয় কি করে? স্বামী হয় তোমার। তনয়া ভরকে যায়। ইস, কি বলে ফেললো সে! এতদিনে অভ্যস্ত যে, তাই তো ভাই এসে পড়ে। কিন্তু ডাকবে কি বলে? তেহরাব? না না, অসম্ভব। তার থেকে লোকটা বয়সে বড়, তাকে নাম ধরে ডাকে কি করে? ইরা তনয়ের হাতের উপর হাত রাখলো। আমি বিকেলে চলে যাব। আমার শাশুড়িটা দুনিয়ার পথজাত, ওটাকে টাইট দিতে হবে। তোমার শাশুড়ি কিন্তু একের, বুঝলে? ভালো মতো থাকবে। তনয় স্মিত হাসে। সে সব সময় কথা কম বলে। বিয়ের আগেও তো কখনো কোথাও যেত না। বন্ধুরা কত জোর করতো, তবুও না। তনয়ার এই ঘর কোনো স্বভাবের জন্য অনেকে তো বাজে কথা বলতো। এখনো কি বলবে? আপু, আমি রান্নাঘরে যাই, মা একা একা কাজ করছে। তনয়া উঠতে নিলে ইরা হাত টেনে ধরে। আরে বসে তো, মায়ের সাথে খালা তো আছেই। আচ্ছা ভাইয়া কোথায় গিয়েছে? তনয়ের মুখখানা চুপসে গেল। লোকটা কোথায় সেও জানে না, একটাবার বলেও বের হয়নি। অভিমান হলো তনয়ার। ইরার সামনে স্বাভাবিকভাবেই বলল, কি একটা কাজ আছে বললো, এসে পড়বে একটু পর। ভাইয়া আর ভালো হলো না, এখনো ঘর ছেড়ে বাইরে টুটু করা। তনয়া কিছু বলল না, মাথা নিচু করে বসে রইল। সাহিলকে কল কর, খাবার তৈরি। তাসলিমা রান্নাঘর থেকে কথাটা বলল। ইরা ফোন হাতে নিল। আচ্ছা বলছে, ভাবি একটু বসো, আসছে বলে ইরা ফোন নিয়ে বাড়ির বাইরে চলে গেল। তনয়ের ভালো লাগছে না। লোকটা কেমন, কি করে না বলেই চলে গেল। লোকটার সাথে কোনো কথা বলবে না, মনে মনে পণ করলো তনয়া। হঠাৎ অস্বস্তি লাগতেই চট করে উঠে দাঁড়ায় তনয়া। ওড়না খামছে দ্রুত দৌড় লাগালো ঘরে। রাত 8টা। দুপুরে আর তেহরাবের ফেরা হয়নি। কিছু কাজে আটকে গিয়েছিল। সোহেলের বাবা তেহরাব ফাহিমকে ডেকে পাঠিয়েছিল। পুলিশে কেস করবে বলে ভয় দেখিয়ে টাকা আদায় করতে চেয়েছিল। তাতে এক বালতি জল ঢেলে তেহরাব নিজেই সোহেল ও তার বাবার নামে কেস করে চলে এসছে। বেচারা বাপ বেটা দুটোই ফেসে গিয়েছে। একজন হাসপাতালে, আরেকজন পুলিশের ভয়ে পালিয়েছে। এই ব্যাপারটা নিয়ে তেহরাব আর ফাহিম হাসতে হাসতে অবস্থা কাহিল। বাড়ি ফিরতে ফিরতে তেহরাবের রাত হলো। এসেই খাবার টেবিলে গিয়ে বসলো। দুপুরে খাওয়া হয়নি তার। তাসলিমা ড্রয়িং রুমে টিভি দেখছে। তেহরাব কখন যে তার সামনে দিয়ে গিয়েছে সে বলতেও পারবে না। আম্মু খেতে দাও তো, খেতে পেয়েছে। আর তনয় কোথায়? তেহরাবের কণ্ঠ পেয়ে তাসলিমা চমকায়। তুই কখন আসলি? দুপুরে কই ছিলি? তেহরাব বেসিন থেকে হাত ধুতে ধুতে বলে, বুঝবে না, তাড়াতাড়ি খেতে দাও। আর তনয় কোথায়? তাসলিমা টিভি ছেড়ে তেহরাবের দিকে এগিয়ে আসে। মেয়েটা দুপুর থেকে না খাওয়া। আর তুই কেমন স্বামী হয়েছিস? নতুন বউ রেখে বেরিয়ে গেলি। কেমন স্বভাব তোদের বাপ ছেলের। তনয়া খায়নি। কথাটা কর্ণপাত হতেই ভ্রুকুচকে উঠে দাঁড়ায় তেহরাব। রাগ হচ্ছে, মেয়েটা না খেয়ে আছে কেন? খায়নি কেন? কি জানি, কতবার খেতে আসতে বললাম, আসলোই না। বললো শরীর ভালো লাগছে না। তেহরাব কিছু না বলে যেতে নাই। খেয়ে যা। পরে খাবো, বউর সাথে দেখা করে আসে বলে গটগট করে উপরে চলে গেল তেহরাব। নিজের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজা চাপানো। তেহরাব আলতো হাতে দরজা খুলে ঘরে আসে। বিছানার উপর উল্টো পিঠ হয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে তনয়া, ঠিক যেমন একটি বিড়াল ছানা। তেহরাব দরজা বন্ধ করে তনয়ের কাছে আসলো। দরজা আটকানোর শব্দ পেয়ে তনয়া দ্রুত পেছনে ফিরে তাকালো। তেহরাবকে দেখে তার অভিমানের পাল্লা ভারী হলো।
তেহরাব তনয়ার সামনে দাঁড়িয়ে তনয়ার কপালে হাত দিল। কই, কপাল তো ঠান্ডা, জ্বর তো আসেনি, তাহলে কি হয়েছে? তনয়া, কি হচ্ছে তোর? দুপুরে খাসনি কেন? তনয়া মুখ ঘুরিয়ে নিল, জবাব দিল না। ভ্রু কুচকাল তেহরাব। এই, তাকা আমার দিকে, কি হয়েছে? তেহরাবের গম্ভীর কণ্ঠ শুনে এবার তনয়ার রাগ হলো। এসেই বকা ধমকানো করলো। কিছু হয়নি, আমার খিদে নেই তাই খাইনি। তেহরাব বসলো তনয়ার পাশে, তনয়ার গাল ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, হ্যাঁ তাই তো, না খেয়ে থাকবি, তারপর আমি ছুঁয়ে দিলেই জ্ঞান হারাবি, আর যত দোষ এসে পড়বে তেহরাবের ঘাড়ে, তাই না? তনয়া চোখ মুখ কুচকে নেয়। তেহরাব আবারও শুরু করেছে। এর মুখে কি স্বাভাবিক কথা নেই? সরুন তো, সবসময় বাজে কথা কেন বলেন আপনি? তেহরাব তনয়ের দিকে কিছুটা ঝুঁকে বলে, বাজে কথা আর কই বলতে পারলাম, সুযোগটা তুই দিলি কবে? আর আজ রাতে তোকে আমার জন্য প্রস্তুত থাকতে বলেছিলাম, আর তুই কিনে খেয়ে শরীরে যতটুকু শক্তি ছিল তাও শেষ করে দিচ্ছিস। লাভ নেই চান, আজ তোর ছাড় নেই। তনয়া হালকা করে ধাক্কা মারে তেহরাবের বুকে, চোখটা তার ছলছল করছে। আপনি অনেক খারাপ। আমি সারাদিন আপনার অপেক্ষায় ছিলাম, আর আপনি একবার আমার খোঁজটাও নেননি। আমাকে না বলেই চলে গেলেন আপনি। তেহরাব হাসে। তার মানে তনয়া রানী রাগ করেছে, এই ব্যাপার? তেহরাব আলতো করে তনয়া ঠোঁটে চুমু খায়। সত্যিই তরকারি কাজ ছিল, তোকে জানাতে পারিনি। আর ফেরার পথে নতুন আরেক সমস্যা হলো, সেগুলো মিটমাট করতে করতে রাত হয়ে গেছে। তনয়া মুখ গোমরা করে বলে, কি সমস্যা হয়েছিল? তেহরাব সহিল ও তার বাবার বিষয়টা বলল। তনয়া শুনল। সে তো জানি তেহরাব সব সময় এসব কাজে ব্যস্ত থাকে, কিন্তু তার যে এসব ভালো লাগে না। আর রাগ করে থাকিস না চান, তাও যদি রাগ করে থাকিস তবে তা ভাঙানোর জন্য অন্য পথ বেছে নিতে হবে। শেষ কথাটা তেহরাব বাঁকা হেসে তনয়ার আরেকটু কাছে এসে বলে। তনয়া আরো মিশে যায় বিছানার সাথে। সরুন, ফ্রেশ হয়ে আসুন। তনয়া আমতা আমতা করে বলা কথা তেহরাবের কানে গেল না। সে তনয়ের ঠোঁটে ঠোঁট ডোবালো, নেশালো কণ্ঠে বলল, একটু পর দুজনে একসাথে ফ্রেশ হব। এখন আমাকে একটু শান্ত কর, আমি নিজেকে সামলাতে পারছি না তনয়া। দেখ, বুকের ভেতর বুলডোজার চলছে। তনয়া কেঁপে ওঠে। তেহরাবের কণ্ঠে অন্যরকম মাদকতা, কেমন অস্থির দেখাচ্ছে তাকে। তেহরাব ঘামছে, নিজেকে সামলানো যে দায় হয়ে পড়ছে তার কাছে। তেহরাব চট করে তনয়ের উপরে উঠে পড়ে। তনয় দুহাত মাথার উপর চেপে ধরে নিজের ডান হাত দিয়ে। হামলে পড়ে তনয়ের পাতলা গোলাপের ন্যায় ঠোঁটে। তনয়া ছটফট করছে। তাতে কি তেহরাব থামবে? তেহরাব যে নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে, নিজের উত্তেজনা মাত্রাতিরিক্ত বেড়ে চলেছে। তেহরাব তনয়ের ঠোঁট ছেড়ে সোজা হয়ে বসে, শার্টের বোতাম খুলতে খুলতে বলে, এত ছটফট কেন করছিস? তনয়ের চোখ মুখ লাল হয়ে আছে, চোখের কোণে পানি। মিনমিন করে বলল, আজ না প্লিজ, আমাকে সময় দিন কয়েকদিন। তেহরাব নিজের শার্টটা ছুঁড়ে মারল মেঝেতে। তনয়ের গলায় মুখ ডোবালো। কথা বলিস না চান। তেহরাবের স্পর্শ ধীরে ধীরে হিংস্র হচ্ছে, দাঁতে চিহ্ন বসিয়ে দিচ্ছে গলায়, ঘাড়ে, ঠোঁটে। তনয়া কিছু বলতেও পারছে না, তেহরাবকে ছাড়াতেও পারছে না। তেহরাব আবারও উঠে বসলো, তনয়ের ওড়না ফেলে দিল বুক থেকে। দৃশ্যমান হলো বক্ষদ্বয়। তেহরাব শুকনো ঢোক গিলে তাকিয়ে রইল সেদিকে। কামিজের গলায় হাত দিতেই তনয়া শব্দ করে কেঁদে উঠল। প্লিজ তেহরাব ভাই, আজ না। তেহরাব তনয়ের চোখের দিকে তাকালো। তনয় তেহরাবের হাত আঁকড়ে ধরল। কেন এমন করছিস? বুঝতে পারছিস না আমার কষ্ট হচ্ছে? দেখ, আমাকে মরে যাচ্ছে আমি, আর তুই আজ না বলেই চলছিস। তনয়া ফুপিয়ে ফুপিয়ে বলে ওঠে, প্লিজ তেহরাব ভাই, আজ না, 5 দিন সময় দিন। তেহরাবের মেজাজ গরম হলো। এক ঝটকায় তনয়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে তনয়ের গাল চেপে ধরল। অগ্নির দৃষ্টি নিক্ষেপ করে বলল, চাষটাকে তুই তনয়া? আমাকে এই অবস্থা দেখে তোর শান্তি লাগছে? আমাকে কষ্ট দিতে ভালো লাগে তোর? এখন তুই আমার বিয়ে করবো, অধিকার আছে আমার। কাল দিয়েছিল সময়, আজ কেন চাইছিস? দেখতে পাচ্ছিস না আমি সহ্য করতে পারছি না? কষ্ট হচ্ছে আমার। তনয়া ব্যথা পাচ্ছে। উত্তেজনার বশে তেহরাব তনয়কে শক্ত করে চেপে ধরেছে। ব্যথা পাচ্ছি আমি। তনয়ের আর্তনাদ শুনে তেহরাব দাঁতে দাঁত চেপে বলল, আমিও পাচ্ছি। বুকে হাত দিয়ে দেখ কেমন লাগছে আমার। কেন এমন করছিস? তুই কি আমাকে চাস না? তাহলে বিয়ে কেন করলি? আমার স্পর্শ খারাপ লাগে তোর কাছে? কি হলো, জবাব দে। তেহরাবের হাতের বাঁধন আলগা হতেই তনয় আবারও শব্দ করে কেঁদে ওঠে। নিজের চোখ জোড়া বন্ধ করে বলে ওঠে, আপনি ভুল বুঝছেন আমাকে, আমি অসুস্থ। তেহরাব ভ্রুকুচকে উঠে বসে। অসুস্থ মানে? কি হয়েছে তোর? আমার পিরিয়ড চলছে। বলেই দুহাতে মুখ ঢেকে আবারও কাঁদতে থাকে তনয়া। তেহরাব ধপ করে বসে পড়ে।
তনয়ের পাশে, মাথার চুল চেপে বিরক্তি নিয়ে বলে, শিট, পিরিয়ড হওয়ার আর সময় পেল না। তেহরাব ধপ করে শুয়ে পড়ল তনয়ের পাশে। চোখ জোড়া বন্ধ করে বড় বড় করে শ্বাস নিল কয়েকবার। নিজের ভেতরে থাকা পুরুষালী চিত্তটাকে দমানোর চেষ্টা করছে সে। পেছন থেকে তনয়কে জড়িয়ে ধরল তেহরাব। সরি। তনয়া চমকায়। তেহরাব তাকে সরি বলল। তেহরাব তনয়কে নিজের দিকে ঘুরিয়ে নিজের উদাম বুকের সাথে মিশিয়ে নিল। ধীরে ধীরে কমে আসলো তনয়ার কান্নার গতি। সরি জান, তখন নিজের মধ্যে ছিলাম না। কবে থেকে চলছে পিরিয়ড? তনয়া নাক টেনে বলল, আজকেই। পেট ব্যথা করছে? গরম পানি করে আনবো? আর এই অবস্থাতেও না খেয়ে আছিস কেন সারাদিন? তনয়া জবাব দিল না, আরেকটু মিশে গেল তেহরাবের বুকের সাথে। উঠ, খেতে চল। আর কিছু লাগলে বল, এনে দিচ্ছি। তনয়া দুদিকে মাথা নেড়ে মিনমিন করে বলে, লাগবে না, আমি নিয়ে এসেছিলাম। তেহরাব তনয়া চুলে হাত বুলিয়ে চুমু খায়। এখন খেতে চল, আমার খেতে পেয়েছে। দুপুরে খাইনি কিছুই। তনয়া উঠে বসে, ওনা মেঝে থেকে তুলে ভালো মতো মাথায় পেঁচিয়ে নেয়। তেহরাব ও বিছানা থেকে নামে, শার্টটা তুলে কাউচের উপর রাখে। তনয়া তাকায় তেহরাবের উদীয়মান লোমহীন ফর্সা বুকের দিকে। লোকটা সবসময় ঢিলে ঢালা শার্ট গেঞ্জি পরে থাকে বলে বোঝাই যায় না তার এই পেশিবহুল পুরুষালী কাঠামো দেহ। আমাকে টেস্ট করছিস? আম্মুকে বলে দেবো কিন্তু। তনয়া ভরকে যায়। তেহরাবের মুখের দিকে তাকাতেই দেখে তেহরাব চোখ মুখ কুঁচকে গেঞ্জি পরছে। হাত মুখ ধুয়ে নিচে চল। কেঁদে নিয়ে কি অবস্থা করেছিস ঝটিকা? তনয়া বাঁকা চোখে তেহরাবের দিকে তাকালো। তেহরাব মুখ ভেঙিয়ে তনয়ের হাত ধরে ওয়াশরুমে নিয়ে গেল। দুজনেই হাত মুখ ধুয়ে বেরিয়ে আসলো। মুখ মুছিয়ে তনয়ের সামনে এসে দাঁড়ালো। স্নিগ্ধ হাসলো তেহরাব। তনয়ের কোমর টেনে নিজের কাছে নিয়ে আসলো। তনয়া হাত রাখলো তেহরাবের বুকে। তনয়া, এই তেহরাবটা বড্ড বেপরোয়া। এই চরমটা একটু সহ্য করে নিস। তনয়া কিছু সময় তাকিয়ে থাকে তেহরাবের দিকে, অতঃপর বলে, পরকালেও যেন আপনার পাগলামোগুলো সহ্য করতে পারি দোয়া করবেন। এই পাগল বেপরোয়া উশৃঙ্খল তেহরাব সরকারকে যে আমার আজীবনের জন্য চাই। এভাবেই ভালোবাসবেন তো আমায়? হুম। তেহরাবের তৎক্ষণাৎ জবাবে কপালে ভাঁজ পড়ে তনয়ার। মানে? তেহরাব তনয়ার নাকের সাথে নাক ঘষে বলে, আরো বেশি ভালোবাসবো, ঠিক ততটা যতটা তুই কল্পনা করতে পারবি না। সবার ভালোবাসার সীমা যেখানে শেষ হয়, আমার ভালোবাসার গভীরতা সেখান থেকে শুরু। শুধু তোর জন্য, আমার এলোকেশের জন্য ভালোবাসি জান। নতুন একটি দিনের সূচনা। আকাশটা আজ মেঘলা। তনয়া তাসলিমাকে রান্নার কাজে সাহায্য করছে টুকটাক। তাসলিমা করতে দিতে চায়নি, তবে তনয়া জোরাজোরিতে পেরে ওঠেনি। হয়েছে, আর করতে হবে না। তুই বরং তেহরাবকে ডেকে তোল, এখনো ঘুমাচ্ছে ওই ছেলে। তনয়া দুদিকে মাথা নাড়ে। আচ্ছা। পা বাড়ায় নিজের ঘরের দিকে। পেটটা প্রচুর ব্যথা করছে তার। ঘরে গিয়ে দেখলো তেহরাব বিছানায় নেই। ওয়াশরুম থেকে শব্দ আসছে, হয়তো উঠে পড়েছে। তনয়া কিছু না ভেবে বিছানা গুছিয়ে বসে পড়ল। সহ্য করতে পারছে না সে। পেটে নাড়িভুড়িগুলো যেন ছিঁড়ে যাচ্ছে। ফোনের রিংটোনের শব্দ পেয়ে তনয়া বিছানার পাশে ক্যাবিনেটের দিকে তাকায়। তেহরাবের ফোন বাজছে। ফোনটা হাতে নিল। নিজের বাবার নাম্বার দেখে মুখে হাসি ফুটল। দ্রুত ফোন রিসিভ করলো। হ্যালো আপু, কেমন আছো? ওপাশ থেকে ভেসে আসলো শফিকের মন্ত্রমুগ্ধ কণ্ঠস্বর। এই তো মা, ভালো। তুই কেমন আছিস? বাড়ির সবাই কেমন আছে? তনয়া মুচকি হাসে। সবাই ভালো। আব্বু, তানহা, ওরা কেমন আছে? সবাই ভালো। জামাই কোথায়? ওকে একটু দে তো, কথা আছে। এমন সময় তেহরা বের হলো ওয়াশরুম থেকে। তোয়ালিতে হাত মুখ মুছিয়ে তনয়ের সামনে এসে দাঁড়াতেই তনয়া ফোনটা তার দিকে এগিয়ে দেয়। আব্বু কথা বলবে আপনার সাথে। তেহরাব কিছু না বলে ফোনটা হাতে নিয়ে বারান্দায় চলে যায়। তনয়া ভ্রু কুঁচকায়। কি এমন কথা আছে যে ওখানে গিয়ে বলতে হবে? মিনিট 5 বাদে তেহরাব ঘরে ফিরল। তনয়া তার দিকে তাকিয়ে আছে। খেয়ে দিয়েই তৈরি হও, তোদের বাড়ি যাবো। তনয়া চমকায়। সাথে সাথে চেহারায় ফুটে ওঠে উজ্জ্বলতা, যেন কত বছর পর নিজের বাড়িতে যাচ্ছে। তেহরাবকে কেমন গম্ভীর দেখাচ্ছে। কি হলো লোকটার? তনয়ার সাথে কথা না বলে তেহরাব রুম থেকে বেরিয়ে যায়। তনয়া বুঝতে পারে না এই ছেলের মতিগতি। হঠাৎ হলোটা কি? কিছু না ভেবে নিজেও পা বাড়ায় নিচে। তেহরাব খেতে বসেছে। ইউসুফ ফজরের সময় বের হয়েছিল আর আসেনি। তনয়া গিয়ে তেহরাবের পেছনে দাঁড়ালো। তাসলিমা পানি এনে টেবিলে রেখে নিজেও বসে পড়ল। তনয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি ভ্রু কুঁচকালো। দাঁড়িয়ে আছিস কেন? খেতে বস।
তনয়া মাথা নেড়ে তেহরাবের পাশেই বসে। তেহরাব এক মনে খাবার খাচ্ছে, ভুলেও এদিক ওদিক তাকাচ্ছে না। আর তনয়া, সে তো একটু একটু করে খাচ্ছে আর চোখে তেহরাবকে পর্যবেক্ষণ করছে। হঠাৎ এমন গম্ভীর হয়ে যাওয়ার কারণটা বুঝতে পারল না তনয়া। খাওয়া শেষ করে হাত ধুতে ধুতে তেহরাব তাসলিমাকে উদ্দেশ্য করে বলে, তনয়ের বাবা কল করেছিল, তনয়কে নিয়ে ওপারে যাব। এখনই? তেহরাব পা বাড়ায়, যেতে যেতে বলে, হ্যাঁ। তেহরাব চলে যায়। তনয়ার আর খাওয়া হয় না, কোনো রকম খেয়ে হাত ধুয়ে নিজে উপরে চলে আসে। রুমে এসে দেখে তেহরাব আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির হাতা গোটাচ্ছে। তনয়া তেহরাবের পেছনে গিয়ে দাঁড়ালো, নিজের হাত কসলাতে কসলাতে বলে, কি হয়েছে আপনার? তনয়ার কণ্ঠ পেয়ে সোজা হয়ে দাঁড়ায় তেহরাব। আয়নাতে তনয়ার মুখের দিকে তাকায়, কিছু মুহূর্ত অতিবাহিত হয়। অতঃপর তেহরাব ঘুরে দাঁড়ায় তনয়ার দিকে। তনয়ার কোমর ধরে নিজের দিকে নিয়ে আসে, আরেক হাতে আঁকড়ে ধরে তনয়ার চুল। তনয়াকে একটু উঁচু করে নাক ডোবায় গলায়, ছোট ছোট চুমু দেয় কয়েকবার। তনয়া হাঁসফাঁস করছে। তেহরাব আরো শক্ত করে নিজের দিকে টেনে নেয় তনয়াকে, কামড়ে ধরে গলার চামড়া। তনয়া আর্তনাদ করে ওঠে। কি করছেন, লাগছে তো। তেহরাব তনয়ার গলায় নাক ঘষতে ঘষতে বলে, আমার কথা মন দিয়ে শোন। তনয়া তেহরাবের শার্ট আঁকড়ে ধরল।